সিরিয়ালে সব ঠিক আছে তো নাকি? হুম? সরি। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পরে আমাদের আবার সাক্ষাৎ। ইতিমধ্যে অনেকেই হয়তো আমার সাথে একাধিক ক্লাস করেছেন লাইভ। তো আজকে আমরা ইংলিশ লিটারেচার নিয়ে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিকে ছোট্ট একটা ক্লাস করব। আশা করি সবাই ভালো আছেন। আ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ব্যস্ততার কারণে অনেকদিন ধরে দেখা হয় না। আপনাদের সাথে কোনো ক্লাস নিতে পারিনি। আপনারা দয়া করে দ্রুত জয়েন করেন। আপনাদের যারা পরিচিত আছেন তারা তাদেরকে হচ্ছে বলে দেন বা জানিয়ে দেন। প্রয়োজনে লাইভ শেয়ার করে দিতে পারেন যাতে করে আমরা ম্যাক্সিমাম ক্লাসে জয়েন করতে পারি। ইংরেজি সাহিত্য যারা ইংরেজি সাহিত্যের নিয়মিত স্টুডেন্ট না বা ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেনি তাদের জন্য অনেক ক্ষেত্রেই হচ্ছে এটা একটা ভয়ের বিষয়। তো এই ভয়টা আসলে থাকবেই। কারণ এটা একটা ছোট বিষয় না, এটা অনেক বড় একটা বিষয়। অনেক কনটেন্ট এখানে। তো আমরা আসলে এগুলোকে গুছিয়ে নিয়ে আসার চেষ্টা করছি যাতে করে অল্পতেই বেশি কিছু করা যায়। তো কিছু বিষয় আছে যেটা আসলে আ কিছু বিষয় আছে আসলে যে এগুলো আ কমানো যায় না। শেক্সপিয়ার তার মধ্যে অন্যতম। শেক্সপিয়ার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাইটার ইন ইংলিশ লিটারেচার। শেক্সপিয়ারকে ছোট করে দেখা যায় না। শেক্সপিয়ারকে অল্প করে পড়া যায় না। শেক্সপিয়ারকে আ বাদ দেয়া যায় না। তো শেক্সপিয়ার হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে যাকে পড়তে হয় ইংরেজি সাহিত্যে তিনি। এলিজাবেথান পিরিয়ডের কিং উইদাউট ক্রাউন বলা হয় শেক্সপিয়ারকে। তো সেই উইলিয়াম শেক্সপিয়ারকে আমরা আজকে পড়ব। আমরা জানি যে একেবারে মাঝখান থেকে যখন ইংরেজি সাহিত্যের নিয়মিত ক্লাসটা হবে, যেটা সাধারণত পেইড কোর্সে হয়ে থাকে, একেবারে শুরু থেকে ইংরেজি সাহিত্যের যে যোগ বিভাগগুলো আছে, যেই এইজগুলো আছে, ওই এইজগুলো ১ম এ একেবারেই কম্প্যাক্ট ওয়েতে শেখানো হয়, যাতে করে ইংরেজি সাহিত্যের কোথায় কি আছে, এই সম্পর্কে একটা সুন্দর ধারণা তৈরি হয়। এই সুন্দর ধারণা তৈরি করার পর হচ্ছে তারপরে আমরা যোগ বিভাগ অনুসারে পড়াশোনা শুরু করি। তো ইংরেজি সাহিত্যের অতি গুরুত্বপূর্ণ একটা যোগ বিভাগের একটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। তো এই পিরিয়ডে এলিজাবেথান পিরিয়ডে আরও অনেক গুরুত্বপূর্ণ রাইটার আছেন কিন্তু শেক্সপিয়ারের মতো গুরুত্বপূর্ণ রাইটার নেই। এই জন্য আমরা শেক্সপিয়ারকে বেছে নিয়েছি একটা হট কেক কন্টেন্ট হিসাবে। তো যাই হোক আমরা শুরু করছি। আমরা একটু হয়তো দেরিতে শুরু করে ফেলেছি। তো বেশি বড় ক্লাস না, ছোট্ট ক্লাস। লাইভ ক্লাসগুলো সাধারণত হচ্ছে একটু ছোটই হয়। তো শেক্সপিয়ারের পরিচয় দিয়ে শুরু করি। উইলিয়াম শেক্সপিয়ার আমরা জানি, আমি বলেছি যে এটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ডের একজন রানী এলিজাবেথের যুগে তারা সাহিত্য রচনা করেছে। এরকম আরকি বিষয়টা। তো রানী এলিজাবেথের যুগে যখন তৈরি করেছে এই রাজার শাসনের যুগের উপর ডিপেন্ড করে হচ্ছে সাহিত্যের যুগের নামকরণ করা হয়েছে, সেটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। তো এই পিরিয়ডের গুরুত্বপূর্ণ রাইটার আমরা আগেই বলেছি যে উইলিয়াম শেক্সপিয়ার। এখানে আরও অন্যান্য রাইটারও আছেন। ফ্রান্সিস বেকনের মতো গুরুত্বপূর্ণ আ প্রোজ রাইটার ছিলেন, প্রাবন্ধিক ছিলেন। তো
আমরা শেক্সপিয়ারকে নিয়ে আজকে একটু পড়াশোনা করি। তো শেক্সপিয়ারের সবটুকু পড়বো না, একদিনে একটা ক্লাসে শেক্সপিয়ারের 3 ভাগের 1 ভাগও শেষ করা যায় না। আমরা শেক্সপিয়ারের পড়ব হচ্ছে আজকে তার ট্র্যাজেডিগুলো। শেক্সপিয়ার খুব ভালো ট্র্যাজেডি লিখেছেন। তো আমরা শেক্সপিয়ারকে দেখি সে কখন জন্মগ্রহণ করেছে। শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছে হচ্ছে 23 এপ্রিল 1564 সালে। 23 এপ্রিল 1564 সালে হচ্ছে সে জন্মগ্রহণ করে। মতান্তরে মতান্তরে বানানটা ঠিক করে নেবেন, মতান্তরে 26 এপ্রিল। তো 23 এপ্রিলটাই হচ্ছে প্রমিনেন্ট। 23 এপ্রিল অফ 1564 এটা হচ্ছে প্রমিনেন্ট ডেট অফ শেক্সপিয়ার্স বার্থ। তো এই সময়টাতে হচ্ছে তার জন্ম, আর তার ডেথ হচ্ছে ঠিক একই তারিখে 1616 সালে। 52 বছর বয়স বেঁচেছেন। সংক্ষিপ্ত জীবনে শেক্সপিয়ার অনেক কাজ করেছেন, অনেক অনেক বেশি কাজ করেছেন, অনেক বেশি লিখেছেন, অনেক ভালো লিখেছেন। তাকে বলা হয় দ্য গ্রেটেস্ট প্লে রাইট, মানে নাট্যকার। তিনি লিখতেন, তিনি নিজে অভিনয় করতেন, তিনি ভালো অভিনেতা ছিলেন। গ্লোব থিয়েটারে তার অভিনয় হতো ইংল্যান্ডের। তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন এই জায়গাটার নাম হচ্ছে স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন। এই অ্যাভন নামটা এসছে হচ্ছে একটা নদীর নাম থেকে। স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন হচ্ছে তার বার্থ প্লেস, তার জন্মস্থান। এই শহরটা হচ্ছে ওয়ারউইকশায়ারে অবস্থিত। ওয়ারউইকশায়ারে অবস্থিত একটা শহর এটা, আর অ্যাভন হচ্ছে একটা নদীর নাম। সহজ। তাহলে আমরা শেক্সপিয়ারের জন্ম নিয়ে পড়লাম যে উইলিয়াম শেক্সপিয়ার 1564 সালে জন্মগ্রহণ করেছেন। উইলিয়াম শেক্সপিয়ার 1616 সালে মৃত্যুবরণ করেছেন এবং একই দিনে জন্মগ্রহণ করেছেন, একই দিনে মৃত্যুবরণ করেছেন। তিনি বেঁচেছেন 52 ইয়ার্স। জন্মগ্রহণ করেছেন স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনে। এটি ওয়ারউইকশায়ারের একটা শহর, আর অ্যাভন হচ্ছে একটা নদীর নাম, যে অ্যাভন কি। দ্যাটস ইট। তাহলে শেক্সপিয়ারের সংক্ষিপ্ত জন্ম পরিচয় আমরা জানতে পারলাম। দ্যাটস এনাফ, এর বেশি দরকার নেই। তার টাইটেলসগুলো কি কি? শেক্সপিয়ারের টাইটেলস কি, মানে তিনি কি উপাধি ধারণ করেন? ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড, তিনি ইংল্যান্ডের জাতীয় কবি। শেক্সপিয়ার হচ্ছেন ইংল্যান্ডের জাতীয় কবি, ইংল্যান্ডের জাতীয় কবি। তাকে বলা হয় দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট। বলছিলাম আগে যে ড্রামাটিস্ট বলা হয়, আবার আপনারা চাইলে প্লে রাইটও বলতে পারেন। এখন ড্রামা এবং প্লেয়ের মধ্যে পার্থক্য কি? ড্রামা আর প্লে দুটোই নাটক, ড্রামাও নাটক, প্লেও নাটক। পার্থক্যটা কোথায়? ড্রামা কি, প্লে কি? একটা নাটক যখন লেখা হয় তখন নাটকটা অভিনীত হওয়ার আগে, মঞ্চস্থ হওয়ার আগে এটাকে ড্রামা বলা হয়। আর যখন নাটকটা মঞ্চস্থ হয়ে যায়, নাটকটা যখন অভিনীত হয়ে যায়, অভিনয় বা অভিনেতা অভিনেত্রীরা বা কুশীলবরা যখন এটাকে অভিনয় করে ফেলে বা মঞ্চস্থ করে ফেলে, তখন সেটাকে বলা হয় প্লে। ড্রামা মঞ্চস্থ হওয়ার আগে, প্লে মঞ্চস্থ হওয়ার পরে। তো এই জন্য শেক্সপিয়ারের প্রায় সবগুলো নাটকই প্লে। কেন? কারণ হচ্ছে শেক্সপিয়ারের নাটকগুলো লেখার পরপরই মঞ্চস্থ হয়ে যেত, তিনি নিজে অভিনয় করতেন। এই জন্য শেক্সপিয়ারকে প্লে রাইট বলা হয়, নাট্যকার। ড্রামাটিস্টের চেয়ে তিনি বেশি প্লে রাইট। এখন প্রশ্ন হচ্ছে তাহলে প্লেগুলো কি নাটক না? অবশ্যই প্লেগুলো আগে ড্রামা, পরে প্লে। এজন্য সব প্লেই ড্রামা, কিন্তু সকল ড্রামা প্লে না। কথাটা বোঝা গেছে? সহজ কথা।
আচ্ছা, তাকে বলা হয় দ্য গ্রেটেস্ট সুপারস্টার অফ দ্য ওয়ার্ল্ড। কোন ওয়ার্ল্ড? তিনি যে গ্রেটেস্ট সুপারস্টার, তিনি কোন ওয়ার্ল্ডের সুপারস্টার? এমনি সারা বিশ্বের সুপারস্টার, নাকি সাহিত্য জগতের, লিটারারি ওয়ার্ল্ড মানে লিটারেচারের যে ওয়ার্ল্ড আছে সেই ওয়ার্ল্ডের সুপারস্টার? তিনি এমনিও সুপারস্টার না। তার মানে হচ্ছে শেক্সপিয়ার গ্রেটেস্ট সুপারস্টার অফ দ্য ওয়ার্ল্ড। কোন ওয়ার্ল্ড? সাহিত্যের ওয়ার্ল্ড। তাকে বলা হয় কিং উইদাউট ক্রাউন, মুকুটবিহীন সম্রাট। এখন তিনি কিসের সম্রাট? তিনি কি ইংল্যান্ডের সম্রাট? না, তিনি হচ্ছেন সাহিত্যের মুকুটবিহীন সম্রাট। সাহিত্যের মুকুটবিহীন সম্রাট বলা হয় তাকে। তারপর হচ্ছে তাকে বলা হয় দ্য বার্ড অফ অ্যাভন। কবিদেরকে সাধারণত বার্ড নামে ডাকা হয়ে থাকে। বার্ড, এই বার্ড আর পাখির বার্ড এক না। এই বার্ড আর পাখির বার্ড এক না। তাকে বলা হয় বার্ড অফ অ্যাভন। ওই যে তিনি স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনে জন্মগ্রহণ করেছেন এবং সেই স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনে জন্মগ্রহণ করেছেন বলে তাকে বলা হয় অ্যাভনের কবি। তারপর হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারকে পয়েট অফ হিউম্যান নেচার, তাকে পয়েট অফ হিউম্যান নেচার বলেছেন ডক্টর স্যামুয়েল জনসন। ডক্টর স্যামুয়েল জনসন তাকে পয়েট অফ হিউম্যান নেচার বলেছেন, অর্থাৎ মানব প্রকৃতির কবি তিনি, পয়েট অফ হিউম্যান নেচার। তাহলে এখান থেকে কি শিখলাম? শেক্সপিয়ার ছিলেন ইংল্যান্ডের জাতীয় কবি। শেক্সপিয়ার ছিলেন গ্রেটেস্ট ড্রামাটিস্ট কিংবা প্লেরাইট। শেক্সপিয়ার ছিলেন কিং উইদাউট ক্রাউন, মুকুটবিহীন সম্রাট। সাহিত্যের, সবই সাহিত্যের। বার্ড অফ অ্যাভন, তিনি অ্যাভনের কবি। তাকে পয়েট অফ হিউম্যান নেচার বলেছেন ডক্টর স্যামুয়েল জনসন নামে আরেকজন বিখ্যাত রাইটার। তাহলে এই বিষয়গুলো তাহলে একেবারে শুরু থেকে কি শিখে আসছি? শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছে 23 এপ্রিল, মৃত্যুবরণ করেছে 23 এপ্রিল। 1564 সালে জন্ম, 1616 সালে হচ্ছে মৃত্যু। শেক্সপিয়ার কি করেছেন এর আগে? শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছেন স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনে। অ্যাভন কি? একটা নদীর নাম। স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন হচ্ছে একটা শহরের নাম, ওয়ারউইকশায়ারে অবস্থিত। যাই হোক, এখান থেকে শিখলাম তিনি ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড, তিনি গ্রেটেস্ট ড্রামাটিস্ট অর প্লেরাইট। আমরা ড্রামার প্লেয়ের মধ্যে পার্থক্য শিখলাম। কিং উইদাউট ক্রাউন বলা হয় তাকে সাহিত্যের। তিনি হচ্ছেন বার্ড অফ অ্যাভন। তাকে পয়েট অফ হিউম্যান নেচার বলেছেন ডক্টর স্যামুয়েল জনসন। শেক্সপিয়ার সম্পর্কে এই কথাগুলো জানতেই হবে, এর কম জানা যাবে না। শেক্সপিয়ারের নিকনেম কি? শেক্সপিয়ারের একটা নিকনেম আছে, মানে ডাকনাম আছে, দ্য সোয়ান অফ অ্যাভন, রাজহাঁস, অ্যাভনের রাজহাঁস। বার্ড অফ অ্যাভন তো হচ্ছে কবি হিসাবে তার একটা ইয়ে, আর এটা হচ্ছে তাকে নিকনেম বলা হতো দ্য সোয়ান অফ অ্যাভন। তার বাবার নাম হচ্ছে, তার বাবার নাম কি? তার বাবার নাম হচ্ছে জন শেক্সপিয়ার। তিনি ছিলেন একজন শিল্পী, জন শেক্সপিয়ার। আর তার মা হচ্ছে মেরি আর্ডেন। শেক্সপিয়ার তো আছেই সাথে। আর তাদের চতুর্থ সন্তান হচ্ছে শেক্সপিয়ার। তাহলে জন শেক্সপিয়ার আর মেরি আর্ডেনের বাচ্চা হচ্ছে শেক্সপিয়ার। শেক্সপিয়ারের নিকনেম দ্য সোয়ান অফ অ্যাভন। সহজ। ওকে, তার ওয়াইফের নাম কি? এত কিছু জানলাম, তার বউয়ের নাম তো জানতে হবে আমাদের। তার বউয়ের নাম হচ্ছে অ্যানি হ্যাথাওয়ে। অ্যানি হ্যাথাওয়ে। তার বউ আবার তার চেয়ে 8 বছরের বড়। তিনি যখন 18 বছর বয়স, ওই বয়সে তিনি বিয়ে করেন। তার বউ ছিল 26 বছর বয়সের। ভালো লোক, বড় আপিকে বিয়ে করেছে। পেশাগত জীবনে তিনি একজন অ্যাক্টর ছিলেন। ওই যে বললাম তিনি অ্যাক্টর ছিলেন, এটা তার পেশা ছিল। মাঝে মধ্যে হয় না যে অনেকে সিনেমা করতে আসে, অনেকে নাটক করতে আসে, থিয়েটারে নাটক করে পরে থিয়েটার থেকে তারা ছোট পর্দার অভিনেতা হয়ে যায়। ছোট পর্দার অভিনেতা থেকে পরে ছোট পর্দার ডিরেক্টর হয়ে যায়, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে যায়, প্রডিউসার হয়ে যায়।
তারপর সেই ছোট পর্দা থেকে বড় পর্দায় চলে আসে। তো শেক্সপিয়ার এইভাবেই, শেক্সপিয়ারের কিন্তু গুরু ছিল একজন, ক্রিস্টোফার মার্লো নামে। আমরা পুরো সাহিত্য যখন পড়বো তখন পড়ব ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো, এই ক্রিস্টোফার মার্লো সাহেব তিনি ছিলেন হচ্ছে নায়ক মান্নার মতো, আর শেক্সপিয়ার হচ্ছে শাকিব খানের মতো। অর্থাৎ মান্না যতদিন পর্যন্ত বেঁচে ছিল ততক্ষণ শাকিব খান পুরোপুরি নাম্বার ওয়ান হিট হতে পারে নাই। 2006 সালে নায়ক মান্না মারা যায়, বাস্তব কথা। যারা ছোটবেলায় বাংলা সিনেমা দেখছেন টেকছেন, স্কুল ছুটি হওয়ার পরে ওই যে শুক্রবার শনিবারে সিনেমা দেখতেন, তারা জানেন। তো ঠিক ক্রিস্টোফার মার্লো হচ্ছে প্রেডেসেসর অফ শেক্সপিয়ার। এই ব্যক্তিটা খুব হিট ছিল। তো তিনি 29 বছর বয়সে একটা স্টেবিং ছুরিকাঘাতে মারা যান। তারপরে হচ্ছে শেক্সপিয়ার আস্তে আস্তে লাইমলাইটে চলে আসে ইংল্যান্ডে, তারপর হচ্ছে তিনি হিট হয়ে যান। এরকম আর কি বিষয়টা। তাহলে শেক্সপিয়ারের সাথে মিস্টার শাকিব খানের মিল আছে, আর ক্রিস্টোফার মার্লোর সাথে মিস্টার মান্নার মিল আছে, নায়ক মান্নার। মান্নাও হঠাৎ করে মারা গেল একদিন, হঠাৎ করে ক্রিস্টোফার মার্লো মারা গেল। যাই হোক এইভাবে হচ্ছে শেক্সপিয়ার একটু হিট হয়ে যায় আর কি। সে তখন অভিনেতাই ছিল, অভিনেতা থেকে আস্তে আস্তে লেখক হয়ে যায়। সে গ্লোব থিয়েটারে অভিনয় করতো, সে অভিনয় করতে হচ্ছে গ্লোব থিয়েটারে। এই যে গ্লোব থিয়েটারের অভিনেতা ছিল শেক্সপিয়ার। যখন মরে যায় শেক্সপিয়ার তখন তাকে ট্রিনিটি চার্চে তাকে সমাহিত করা হয়। আমরা এত বেশি তথ্য শেক্সপিয়ার সম্পর্কে পড়তেছি, অন্য কোনো রাইটার নিয়ে এত বেশি তথ্য পড়তে হবে না। সামনে অনেক সুন্দর সুন্দর গল্প আসতেছে। শেক্সপিয়ারের ট্র্যাজেডিগুলো আসলেই ট্র্যাজেডি, ভাল লাগবে। আমরা একটু গল্পগুলো শুনবো, আমাদের জীবনের অনেক কিছুর সাথে মিল থাকবে। ঠিক আছে, আপনাদের ক্লাসের উপস্থিতি খুবই কম, জানি না, আমি একটু টায়ার্ডও, যার কারণে আমার কথা আজকে ভালো নাও লাগতে পারে, কিছুটা কম লাইভলি মনে হইতে পারে। ওকে, আপনারা জানেন যে আমি এখন ফাউন্ডেশন ট্রেনিংয়ে আছে, আমাদের ডিপার্টমেন্টাল জয়েন করেছি কিছুদিন আগে ক্যাডার সার্ভিসে এখানে। তো আসলে একটু ধকলের মধ্য দিয়ে যাচ্ছি আর কি, তো এই জন্য আমার লাইভলিনেসটা একটু কম মনে হতে পারে। যাই হোক, কিন্তু আমি আমার কথা ঠিকঠাক বলার চেষ্টা করছি যাতে করে আপনারা বুঝতে পারেন ভালো। ওকে, নেক্সট আমরা দেখি শেক্সপিয়ার বিখ্যাত ছিলেন নাট্য রচনার জন্য। তিনি 3 ধরনের লেখা লিখেছেন। শেক্সপিয়ার 3 ধরনের লেখা লিখেছেন। এক নাম্বার, তিনি লিখেছেন হচ্ছে লিখেছেন হচ্ছে ট্র্যাজেডি। তিনি লিখেছেন ট্র্যাজেডি, তিনি লিখেছেন কমেডি, তিনি লিখেছেন ট্রেজি কমেডি। এখন ট্র্যাজেডি কি, কমেডি কি, ট্রেজি কমেডি কি, আমাদেরকে শিখতে হবে। ট্র্যাজেডি হচ্ছে যেখানে, এটাকে বাংলায় বলা হয় বিয়োগাত্মক, অর্থাৎ নায়ক নায়িকার মিলন হবে না, নায়ক নায়িকার মিলন হবে না, মানে নায়ক নায়িকা শেষ পর্যন্ত তাদের মানে বিয়ে হবে না, হ্যাপি এন্ডিং নেই, নায়কও মারা যায়, নায়িকাও মারা যায় কোনো না কোনো ট্র্যাজিক্যাল একটা ঘটনার মধ্য দিয়ে। পাশাপাশি নায়ক নায়িকা ছাড়াও আরও কিছু ভাইটাল ক্যারেক্টার মরে যায়। এটা হচ্ছে ট্র্যাজেডি। ট্র্যাজেডি হচ্ছে দেয়ার ইজ নো হ্যাপি এন্ডিং, নো হ্যাপি এন্ডিং। আরেকটা হচ্ছে কমেডি। কমেডি হচ্ছে যে যত কিছুই ঘটুক, অত ভয়ঙ্কর কিছু ঘটে না, শেষ পর্যন্ত গিয়ে কি হয়, নায়ক নায়িকার মিলন ঘটে,
নায়ক নায়িকার মিলন ঘটে। তো নায়ক নায়িকার যে মিলন ঘটে সেটাকে বলা হয় কমেডি। কমেডি মানে হচ্ছে মিলনাত্মক। আর ট্রেজি কমেডি কি? ট্রেজি কমেডি হচ্ছে ট্র্যাজেডিও আছে, শেষ দিকে কমেডিও আছে। তাহলে ট্রেজি কমেডিটা আসলে ফাইনালি গিয়ে হচ্ছে একটা কমেডি। মানে এখানে অনেক ঝামেলা থাকবে, অনেক কষ্ট থাকবে, তিক্ততা থাকবে, শেষ মেশ গিয়ে হচ্ছে নায়ক নায়িকার মিলন ঘটবে, অর্থাৎ একটা হ্যাপি এন্ডিংয়ে যাবে, কিন্তু মাঝখান দিয়ে অনেক ঝড় তুফান চলে যায়। তো এই হচ্ছে ট্র্যাজেডি, কমেডি আর ট্রেজি কমেডি। এই তিন ধরনের লিখাই হচ্ছে শেক্সপিয়ার লিখেছেন। তিনি অনেকগুলো ট্র্যাজেডি লিখেছেন, কমেডিও লিখেছেন, ট্রেজি কমেডিও লিখেছেন। তবে ট্রেজি কমেডি লিমিটেড লিখেছেন, তিনি 3টা ট্রেজি কমেডি লিখেছেন। এই ছিল হচ্ছে কথা। তার বিখ্যাত ট্র্যাজেডি হচ্ছে হ্যামলেট। এই হ্যামলেটটা আসলে আমাকে নাড়া দেয়, হ্যামলেটটা অনেক নাড়া দেয় আমাকে। হ্যামলেট হচ্ছে গল্পের নায়ক, প্রিন্স হ্যামলেট বলা হয়, রাজার ছেলে হ্যামলেট। ডেনমার্ক সাম্রাজ্যের পটভূমিতে রচিত। ডেনমার্ক ডেনমার্ক সাম্রাজ্যের পটভূমিতে রচিত এটা। তার এটা সর্ববৃহৎ ট্র্যাজেডি, মাথায় রাখতে হবে, সর্ববৃহৎ ট্র্যাজেডি। ডেনমার্কের রাজহত্যা, রাজহত্যা মানে ডেনমার্কের রাজাকে হত্যা করে ফেলা, এবং পুত্র, এই পুত্রটাই হচ্ছে হ্যামলেট। পুত্রটাই কি? প্রিন্স হ্যামলেট। পুত্র হচ্ছে প্রিন্স হ্যামলেট, যার নামে এটা নামকরণ করা হয়েছে। তার প্রলম্বিত প্রতিশোধ এই নাটকের মূল উপজীব্য বিষয়। ঘটনা হচ্ছে যে হ্যামলেটের বাবাকে তার চাচা কানে বিষ ঢেলে মেরে ফেলে রাজত্বের লোভে। মেরে সে তার ভাবিকে বিয়ে করে ফেলে, মানে প্রিন্স হ্যামলেটের মাকে বিয়ে করে ফেলে। এই যে প্রিন্স হ্যামলেটের মাকে বিয়ে করে ফেললো, তখন প্রিন্স হ্যামলেট ছিল জার্মানিতে, জার্মানির একটা ইউনিভার্সিটিতে সে পড়াশোনা করে। তখন সে দেশে এসে দেখলো যে তার বাবাকে মেরে ফেলা হয়েছে, আবার তার মাকে তার চাচা বিয়েও করে ফেলেছে। এটা খুবই ট্র্যাজিক একটা ঘটনা যে তার বাপকে মেরে ফেললো, তার মাকে বিয়েও করে ফেললো। তার মার প্রতি সে বিরক্ত হয়ে গিয়েছিল, বিরক্ত হয়ে বলছিল, ফ্রেলটি দাই নেম ইজ উইমেন, দুর্বলতার অপর নাম হচ্ছে মহিলা। দুর্বলতার অপর নাম হচ্ছে মহিলা, অর্থাৎ মহিলারা হচ্ছে দুর্বল, তারা স্ট্রেইট থাকতে পারে কম, তারা দাঁড়াতে পারে খুব কম, যার কারণে তার চাচা তার মাকে ঠিকই বিয়ে করে ফেলেছে। তো তাহলে ডেনমার্কের রাজা ছিল প্রিন্স হ্যামলেটের বাবা, ঠিক আছে? আচ্ছা, এই নাটকে দেখেন যে এখানে কি বলা আছে এই নাটকে, এখানে একটা সংখ্যা আছে 7, 7টি সলিলোকুই রয়েছে। সলিলোকুই, সলিলোকুই কি আমরা পড়ব। 7টা সলিলোকুই রয়েছে। সলিলোকুই হচ্ছে নিজে নিজে কথা বলা, বিড়বিড়িয়ে কথা বলা আর কি। হ্যামলেট, হ্যামলেট শব্দটার একটা আবিধানিক অর্থ আছে। এটা হচ্ছে, হ্যামলেট হচ্ছে এমন একটা গ্রামকে বোঝায় ডিকশনারিতে যেটার নিজের কোনো চার্চ নাই। আমরা বলি না যে এই গ্রামে কোনো মসজিদ নাই, তো ঠিক হ্যামলেট হচ্ছে এমন একটা ছোট্ট গ্রাম যেই গ্রামে কোনো নিজের চার্চ নাই, ঠিক এরকম আর কি হ্যামলেট। তো হ্যামলেটের এটা হচ্ছে আবিধানিক অর্থ, কিন্তু হ্যামলেট এখানে কিন্তু একজন ব্যক্তির নাম। হ্যামলেট নাটকের চরিত্র, চরিত্র হচ্ছে 1 নম্বরে কিং হ্যামলেট। কিং হ্যামলেট তিনি ডেনমার্কের রাজা, যাকে মেরে ফেলা হয়েছে। আর এটা হচ্ছে প্রিন্স হ্যামলেট, এটা হচ্ছে এই কিং হ্যামলেটের পুত্র। এবং আজকের ক্লাসে অনেক কিছু শব্দ আসবে যেগুলো হচ্ছে আপনারা, বললাম না যে আপনারা একটু কষ্ট করে শুনে নেন। তো আজকের ক্লাসে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে। দেখেন, কিং হ্যামলেট, প্রিন্স হ্যামলেট। প্রিন্স হ্যামলেট হচ্ছে কিং হ্যামলেটের পুত্র এবং এটাকে বলা হয় প্রোটাগনিস্ট।
প্রোটাগনিস্টের আরেকটা সুন্দর বিষয় আছে, নাম আছে সেন্ট্রাল ক্যারেক্টার, কেন্দ্রীয় চরিত্র। আমরা বাংলা ইংরেজি সাহিত্যে অনেক পড়ছি যে সেন্ট্রাল ক্যারেক্টার। এই সেন্ট্রাল ক্যারেক্টারটা তাকে কেন্দ্র করেই পুরাটা গল্প ঘুরে। তো এই জন্য প্রিন্স হ্যামলেট হচ্ছে এখানে সেন্ট্রাল ক্যারেক্টার, তাকে বলা হয় হচ্ছে প্রোটাগনিস্ট। এক নামে ডাকা হয় প্রোটাগনিস্ট, আরেক নামে ডাকা হয় হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার। প্রিন্স হ্যামলেট হচ্ছে এই হ্যামলেট কি যে বলেন নাটকের প্রোটাগনিস্ট, মানে কেন্দ্রীয় চরিত্র। তিনি পড়াশোনা করতেন, ওই যে বললাম না যে জার্মানিতে পড়াশোনা করতেন। তিনি জার্মানিতে পড়াশোনা করতেন, জার্মানির উইটেনবার্গে পড়াশোনা করতেন, উইটেনবার্গ ইউনিভার্সিটি। আপনারা পড়লে উইটেনবার্গও পড়তে পারেন। তার মায়ের নাম ছিল হচ্ছে গার্ট্রুড, শেক্সপিয়ারের মা, আম্মাজান। এই আম্মাজান তার চাচা জানের সাথে বিয়ে বসে যান, মানে বিয়ে করে ফেলেন আর কি। এই আম্মাজানের প্রতি খুব দুঃখ পেয়ে এই প্রিন্স হ্যামলেট দেশে এসে বসছিলেন। দেশে আসার পর বলছিলেন যে ফ্রেলটি দ্য নেম ইজ উমেন, দুর্বলতার অপর নাম হচ্ছে মহিলা। মানে আমার বাপকে মেরে ফেলা হলো আর তুমি চাচাকে বিয়ে করে ফেললা। আসলে ওনার তেমন কিছু করার ছিল না। তাহলে এই ছিল হচ্ছে বিষয় যে হ্যামলেটের চরিত্রগুলো। আরও চরিত্র আছে হ্যামলেটের, আরও চরিত্র হচ্ছে হ্যামলেটের ক্লডিয়াস। এই ক্লডিয়াস হচ্ছে আসল জিনিস। আপনারা বলেন তো ক্লডিয়াস তাইলে কে? ক্লডিয়াস হচ্ছে ওই চাচা, যেই চাচা তার বড় ভাইকে হত্যা করেছে রাজত্বের লোভে, ক্ষমতার লোভে, এবং তার ভাবিকেও বিয়ে করে ফেলেছে। শেষ পর্যন্ত ওই যে বললাম না যে মানে ইম্পর্টেন্ট সকল চরিত্র শেষ পর্যন্ত ট্র্যাজেডিতে মারা যায়। আপনি দেখবেন যে যতগুলো ট্র্যাজেডি পড়বে নায়ক নায়িকা শেষ পর্যন্ত টিকে নাই। এটা ইংরেজি সাহিত্যের একটা মানে মাঝে যা। প্রিন্স হ্যামলেট ছুরিকাঘাত দিয়ে শেষ পর্যন্ত চাচাকে মেরে ফেলে, যদিও প্রলম্বিত একেবারে শেষের দিকে এই প্রতিশোধটা সে নেয়। মাঝখান দিয়ে অনেক দিন চলে যায়, সে বারবার তার চাচাকে সামনে পায় কিন্তু সে প্রতিশোধ নিতে পারে না। তারপর হচ্ছে হোরাশিও। হোরাশিও নামে একজন আছেন, তিনি হচ্ছেন হ্যামলেটের বন্ধু। হ্যামলেটের বন্ধু এই একটা ব্যক্তি বেঁচে ছিল। মনে রাখেন, এই একটা ব্যক্তি শেষ পর্যন্ত বেঁচে ছিল, আর বাকি সব মরে গেছে। এই যে মেয়েটাকে দেখতেছেন অফেলিয়া, এই অফেলিয়া এটা হচ্ছে হিরোইন, নায়িকা। এই অফেলিয়া পানিতে ডুবে মরে যায়। অফেলিয়া পানিতে ডুবে মরে যায়, মানে মরে যাবে শেষ কথা। এটা নায়িকা, কার নায়িকা? প্রিন্স হ্যামলেটের নায়িকা, নায়ক হ্যামলেটের নায়িকা, প্রেমিকা। লেয়ারতেস নামে আরেকজন ব্যক্তি আছেন। এই ব্যক্তি হচ্ছে, যদি অফেলিয়া বেঁচে থাকতো তাহলে সে হতো নায়ক হ্যামলেটের সম্বন্ধী। যদি অফেলিয়া বেঁচে থাকতো আর তাদের বিয়ে হতো প্রিন্স হ্যামলেটের লগে, মানে প্রিন্স হ্যামলেটের সাথে, তাহলে লেয়ারতেস হচ্ছে প্রিন্স হ্যামলেটের সম্বন্ধী। এই লেয়ারতেস আর অফেলিয়ার বাবার নাম হচ্ছে পলোনিয়াস। লেয়ারতেস আর অফেলিয়ার বাবার নাম হচ্ছে পলোনিয়াস। এই হচ্ছে কথা। এই চরিত্রগুলো আমরা মনে রাখব। ওকে, এবার বিখ্যাত কিছু উক্তি। তাহলে গল্পটা আমি বলছি। গল্পটা ছিল ডেনমার্কের রাজা কিং হ্যামলেটকে তার ছোট ভাই ক্লডিয়াস বিষ দিয়ে মেরে ফেলে একটা বাগানের মধ্যে, ভাবিকে বিয়ে করে ফেলে। প্রিন্স হ্যামলেট ছিল দেশের বাইরে জার্মানিতে, উইটেনবার্গ ইউনিভার্সিটি সে পড়াশোনা করতেছিল। আসছে, এসে হচ্ছে জানতে পারছে যে ঘটনা হচ্ছে এরকম, চাচাই বাপকে মেরে ফেলছে। পরবর্তীতে চাচার প্রতি প্রতিশোধ নেবে, সেই প্রতিশোধ সে টাইমলি নিতে পারে নাই। মায়ের প্রতি তার মনক্ষুণ্ণতা তৈরি হয়েছিল। আমরা বলে থাকি যে এভরি মডার্ন ম্যান ইজ এ হ্যামলেট। প্রত্যেকটা আধুনিক মানুষই হচ্ছে হ্যামলেটের মতো। ইনডিসাইসিভনেস অর্থাৎ সিদ্ধান্তহীনতায় ভোগে।
এটা হচ্ছে প্রত্যেকটা মডার্ন ম্যানের একটা ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, তো দেখেন, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এটা হচ্ছে হ্যামলেটের একটা soliloquy। soliloquy কি বলছিলাম যে এটা হচ্ছে নিজে নিজে বিড়বিড়িয়ে কথা বলা আর কি, নিজে নিজে বিড়বিড়িয়ে কথা বলা। তো এটা দ্বারা কি বোঝানো হয়েছে? টু বি আর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। হোক আর না হোক এটাই কথা। এটা হচ্ছে মানব মনের ইনডিসাইসিভনেস, সিদ্ধান্তহীনতাকে বোঝানো হয়েছে। বলা হয়ে থাকে এভরি মডার্ন ম্যান ইজ এ হ্যামলেট, প্রত্যেকটা আধুনিক মানুষ এরকম সিদ্ধান্তহীনতায় ভোগে। আমরা একটু দ্রুত যাই, শুনবেন ক্লাসটা, দেখবেন শেক্সপিয়ারের এখান থেকে প্রশ্ন কমন পড়বে কয়েকটা। এই যে বলছিলাম যে মাকে মাকে বলছে যে মা তুমি তো দুর্বলতার অপর নাম, ফ্রেলটি। এই ফ্রেলটি দিয়ে বোঝানো হয়েছে মাকে, নারীর অপর নাম দুর্বলতা। কেন মা বিয়ে করে ফেললো? মা কি একটু ওয়েট করতে পারতো না? ট্র্যাজেডিগুলো খুব হার্ট করে। দ্য প্লে ইজ এ থিং হোয়ার আই উইল ক্যাচ দ্য কনসিয়েন্স অফ দ্য কিং। এটার মানে কি জানো? যে নাটকটা হচ্ছে এমন একটা বিষয় যার মাধ্যমে আমি রাজার বিবেককে জাগ্রত করব। আই উইল ক্যাচ দ্য কনসিয়েন্স, বিবেক অফ দ্য কিং। এখন এটার গল্প বলি। গল্প হচ্ছে কি, হ্যামলেট তার বাবাকে হত্যার কাহিনীটার অনুসরণ করে একটা নাটক মঞ্চস্থ করে। মানে এটা হচ্ছে নাটকের ভিতরে নাটক। মানে হ্যামলেট তো একটা পুরাটাই নাটক। এই নাটকের ভিতরে আরেকটা নাটক সাজায়, মঞ্চস্থ করে প্রিন্স হ্যামলেট। ওই নাটকের মধ্যে তার চাচাকে দাওয়াত দেয় যে একটা নাটকের আয়োজন করেছি, একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, দেখেন এসা। ওই নাটকটাতে ঠিক ওইরকম গল্পই সাজানো হয় যেটা প্রিন্স হ্যামলেটের বাবা কিং হ্যামলেটকে ক্লোডিয়াস যেভাবে হত্যা করেছে সেই হত্যা করার কাহিনীর মতো করে। তখন প্রিন্স হ্যামলেট বলে এই নাটকটা হচ্ছে সেই নাটক, দ্য প্লে ইজ এ থিং, এটা হচ্ছে সেই নাটক হোয়ার আই উইল ক্যাচ দ্য কনসিয়েন্স অফ দ্য কিং। আমি এই, এখন কিং বলতে কাকে বোঝানো হচ্ছে? আসল বাবাকে হত্যা করে, শেক্সপিয়ারের বাবাকে হত্যা করে তো এখন কিং, কিং তো হচ্ছে ক্লোডিয়াস নিজেই কিং। ক্লোডিয়াস নিজেই তো এখন কিং। এই জন্য এই কিং মানে হচ্ছে ওই নতুন কিং ক্লোডিয়াস, যে আসলে ভিলেন। হিসাব সহজ। এই বাক্যে এই যে উক্তিটা করা হয়েছে, এই উক্তির ভিতরের কথা হচ্ছে এটা। আচ্ছা, তারপর হচ্ছে ব্রেভিটি। ব্রেভিটি মানে হচ্ছে সংক্ষিপ্ততা। ইজ দ্য সোল অফ উইট। বুদ্ধিমত্তার আত্মা হচ্ছে ব্রেভিটি, মানে অল্প কথা বলা, সংক্ষিপ্ত কথা বলা। জীবনে সংক্ষিপ্ত কথা বলার অনেক লাভ, অনেক। এটাও এখান থেকে শিক্ষার বিষয়। অর্থাৎ এটাও শেক্সপিয়ার হ্যামলেটের মাধ্যমে বলেছেন এই কথাটা, যে ব্রেভিটি। এখন প্রশ্ন হচ্ছে এরকম প্রশ্ন বিসিএসে আসছে, এই উক্তিটা কার? এই উক্তিটা কোন নাটকের? কার হলে শেক্সপিয়ারের, কার হলে হ্যামলেটের হতে পারে, কোন নাটকের? হ্যামলেটের। ঠিক আছে, এখানে কিং বলতে কাকে বোঝানো হচ্ছে? ক্লোডিয়াস নাকি কিং? কিং হ্যামলেট। এটা কিন্তু ক্লোডিয়াস, কারণ হচ্ছে ততক্ষণে তো মারাই গেছে কিং হ্যামলেট। এখন তো এই কিং হচ্ছে ক্লোডিয়াস, যার বিবেকটাকে জাগ্রত করা হচ্ছে আরেকটা নাটকের আয়োজন করে। এরকম প্রশ্ন আসতে পারে। তো ফ্রেলটি শব্দটা কোন পার্ট অফ স্পিচ? কেউ আনসার দিতে পারবেন? দেখি তো। ফ্রেলটি, ব্রেভিটি, এই দুইটা। ফ্রেলটি, ব্রেভিটি, 2 সেকেন্ড। কোন পার্ট অফ স্পিচ? এটাও প্রশ্নে আসে। ফ্রেলটি, ব্রেভিটি। আর পানি
ওকে, তো হ্যাঁ, তো গুড নাউন ভাই। টি ওয়াই যদি থাকে এটাকে বলা হয় হচ্ছে, এখন বলতে পারেন কোন নাউন, এটা বলতে পারলে আরো ভালো। আচ্ছা যাই হোক, সময় কম আমাদের। আহ, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যখন টি ওয়াই থাকে শব্দের শেষে তখন এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেয়ার ইজ নাথিং আইদার গুড অর ব্যাড বাট থিঙ্কিং মেক্স ইট সো। পৃথিবীতে ভালো আর মন্দ বলতে কিছু নাই, মানুষের ধারণাই সে ভালো, কোনো কিছুকে ভালো কিংবা মন্দ বানায়। ঠিক আছে, তা আসলে এরকমটা হয়, অ্যাকচুয়ালি হয়ে থাকে। এটাও হচ্ছে শেক্সপিয়ারের উক্তি, দেয়ার আর মোর থিংস ইন হ্যাভেন অ্যান্ড আর্থ হোরাসিও দেন আর ড্রিমড অফ ইন আওয়ার ফিলসফি। হোরাসিওকে বলা হচ্ছে যে স্বর্গ ও পৃথিবীতে, স্বর্গ ও পৃথিবীতে স্বর্গ ও পৃথিবীতে এমন অনেক বিষয় রয়েছে যা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না। এই দুইটা উক্তি অত গুরুত্বপূর্ণ না, এই দুইটা উক্তি একটু কম গুরুত্বপূর্ণ, কিন্তু আগের উক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আরো দুই একটা উক্তি আছে। এই হ্যামলেট সবচেয়ে বড় তো, বৃহৎ, এই জন্য এখানে কিন্তু মানে পড়াশোনার বিষয় আছে অনেক। এখানে বলা হচ্ছে যে নাইদার আ borrower nor a lender be for loan oft loses both itself and friend। মানে ধার দিও না, সোজা কথা, ধার নিও না, এই দুইটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবা। শেষ পর্যন্ত দেখবা যে এই ধার গ্রহীতা মানে আর তুমি দুইজনের মধ্যে সম্পর্ক নষ্ট হবে, বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, টাকাও পাবা না, বন্ধুও পাবা না। এই জন্য ধারটার নেয়া দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকা উচিত। দেয়ার ইজ ডিভাইনিটি দ্যাট শেপস আওয়ার অ্যান্ড, ভাগ্যই চূড়ান্ত পরিণতির দিকে আমাদেরকে নিয়ে যায়। হোয়েন সরোস কামস, এটা খুব আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। হোয়েন সরোস কামস দে কাম নট সিঙ্গেল স্পাইস বাট ইন ব্যাটালিয়ন্স। বিপদ যখন আসে একা আসে না, সদল বলে আসে। আমরা দেখি যে যখন খারাপ যায় সময়টা তখন খুবই খারাপ যায়, আবার যখন ভালো যায় তখন ভালোই যায়। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তো এই ছিল হচ্ছে শেক্সপিয়ারের হ্যামলেট। তাহলে হ্যামলেট সম্পর্কে আমরা যা জানলাম, গল্পটা তো আমরা শুনেছি, আর রিপিট করার দরকার নেই। চরিত্রগুলো খুব ভালো করে মনে রাখবেন, আর প্রথম 3-4টা উক্তি খুব ভালো করে মনে রাখবেন। যারা কি বলি যে একটু দুর্বল, যে মনে রাখতে পারি না, আমি বলবো যে তাদেরকে প্রথম 3-4টা উক্তি অন্ততপক্ষে মনে রাখতে হবে, আর শেষেরটা। আর বাকি যারা পারেন তারা সবটাই মনে রাখার চেষ্টা করবেন, দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। এরপর হচ্ছে ম্যাকবেথ। এই ম্যাকবেথকে বলা হয় তার সবচেয়ে ছোট্ট ট্র্যাজেডি, ম্যাকবেথ। এটাও হচ্ছে, ম্যাকবেথ হচ্ছে একটা সেনাপতি, রাজা ডানকান হচ্ছে তার রাজা, এই রাজা ডানকানের সেনাপতি হচ্ছে ম্যাকবেথ। তো এই ম্যাকবেথ রাজা হওয়ার স্বপ্নে বিভোর হয়ে সে তার মানে রাজাকে, নিজের রাজাকে হত্যা করে ফেলে। তো ঘটনাটা হচ্ছে এরকম যে ম্যাকবেথ ছিল সেনাপতি, খুবই খুবই লয়াল সেনাপতি ছিল রাজা ডানকানের। কিন্তু হঠাৎ করে একদিন ম্যাকবেথ হাঁটতেছে, এমন সময় 3জন ডাইনি, ডাইনি মানে হচ্ছে পরীও বলতে পারি, ঠিক পরী পজিটিভ অর্থ এখানে, মানে উইচ বলা হয়েছে, 3 উইচেস, 3জন ডাইনি, শয়তান মার্কা মহিলা যেটাকে বলে আর কি। এরা গীত গাইতেছিল, এমন টাইপের কি একটা গান গাচ্ছিল। ওই গানের মধ্যে এরা তো একটু মানে আমরা বলি না জিন পেতনি, এই টাইপের আর কি। তো এরা গান গাচ্ছিল, আওয়াজ আসছিল ম্যাকবেথের কানে যে ম্যাকবেথ হবে পরের রাজা, এরকম একটা প্রেডিকশন দিয়েছিল এরা, যে ম্যাকবেথ হবে পরের রাজা। তো পরে রাজা হবে, ভালো কথা। এই কথা গিয়ে ম্যাকবেথ আবার তার বউরে বলছে। বউ তো আরেক কাহিনী, বউ নিজেও লোভী হয়ে উঠছে যে হ্যাঁ তাইলে কি করতে হবে, ওই রাজাকে সরাই দিতে হবে, তুমি রাজা হবা। তো বউয়ের লেডি ম্যাকবেথ মানে ম্যাকবেথের ওয়াইফ লেডি ম্যাকবেথের প্ররোচনায় শেষ পর্যন্ত এই বিশ্বস্ততা ভঙ্গ করে মিস্টার ম্যাকবেথ তার খুব কাছের, যে তাকে স্নেহ করে,
তাকে বিশ্বাস করে, বিশ্বস্ত হিসাবে সাব্যস্ত করে এমন একজন রাজাকে সে হত্যা করে ফেলে। শেষ পর্যন্ত এই অপরাধ তারা আর সহ্য করতে পারে না। ম্যাকবেথ নিজেও অত্যন্ত কি বলবো, অনুতপ্ত হয়, রিপেন্ট করে। লেডি ম্যাকবেথ পর্যন্ত রিপেন্ট করা শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত তারা আসলে আর স্থির থাকতে পারে না। শেষে ওই যে ট্র্যাজেডি হচ্ছে এটাই, যে সব মৃত্যুর দিকে চলে যায়। যাই হোক, এখানে পড়ে নেবেন আপনারা। ম্যাকবেথ নাটকের বিখ্যাত কিছু চরিত্র। কিং ডানকান, তিনি স্কটল্যান্ডের রাজা ছিলেন। আমরা এর আগে পড়ে আসছি ডেনমার্কের রাজা। ডেনমার্কের রাজা কে? মিস্টার কিং হ্যামলেট। তো কিং ডানকান তিনি হচ্ছেন স্কটল্যান্ডের রাজা। 3 উইচেস, 3জন ডাইনি, তারা ম্যাকবেথকে 3টা ভবিষ্যৎবাণী করে। এর মধ্যে বড় ভবিষ্যৎবাণীটা ছিল হচ্ছে সে রাজা হবে। ম্যাকবেথ এটা হচ্ছে এ ব্রেভ জেনারেল, সেনাপতি ছিল, ব্রেভ জেনারেল, খুবই ভালো মানুষ ছিল। কিন্তু ওই যে প্ররোচনায় মানুষ লোভ করলে যেটা হয়, সেই কিন্তু প্রোটাগনিস্ট অফ দ্য প্লে, তাকেই কিন্তু বলা হয় এই গল্পের নায়ক। লেডি ম্যাকবেথ, ম্যাকবেথের বউ, ঠিক আছে, তাকে সুপার উইচ বলা হয়। কেন? কারণ ওই 3 উইচ হচ্ছে আগুন জ্বালায় দিছে, এর আগুনের মধ্যে পেট্রোল ঢালছে হচ্ছে লেডি ম্যাকবেথ। মানে হচ্ছে না, তুমি মেরে ফেলো, মেরে ফেলে হচ্ছে তুমি রাজা হয়ে যাও। বাঙ্কো, বাঙ্কো হচ্ছে আরেকজন ব্যক্তি, সেও ভালো মানুষ, সে ছিল হচ্ছে সহ সেনাপতি, ম্যাকবেথের সহ সেনাপতি বা সহযোদ্ধা। ম্যাকডাফ আরেকজন ব্যক্তি, তিনি ছিলেন নোবেলম্যান। আসতে পারে পরীক্ষায়, শেক্সপিয়ারে কোনো কমটম করা যাবে না, তাও আমি অনেক কাটছাট করে নিয়ে আসছি এখানে। তাহলে এই হচ্ছে বিষয়, ঠিক আছে। আমি একটু দ্রুত করব, সময় কম। পড়বেন, শুনলে বা ক্লাসটা দেখলে রিপিট করলে দেখবেন যে বুঝে যাবেন, মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, ম্যাকবেথ নাটকের কিছু উক্তি। ওই যে উক্তিগুলো শয়তানি করতে সহযোগিতা করছে, এর মধ্যে একটা উক্তি হচ্ছে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, এতটুকু মনে রাখলে চলবে, বাকিটা ইম্পর্টেন্ট। অর্থাৎ ভালো মোদের মন্দ, মন্দ মোদের ভালো। এই নাটকের শুরুতে 3 ডাইনি এই গানটি গেয়েছিল। মানে এটা দিয়ে উদ্বুদ্ধ করা হয়, আরে ফাউল ইজ ফেয়ার, ফেয়ার ইজ ফাউল, কোনো সমস্যা নেই, যেটা ফাউল এটাই ফেয়ার, যেটা ফেয়ার এটাই ফাউল। এটা দিয়ে হচ্ছে ম্যাকবেথকে উস্কে দেওয়া হয়েছিল, যার ফলশ্রুতিতে বউ তাকে পরে উস্কে দিতে পেরেছিল যে তুমি কিং ডানকানকে হত্যা করে ফেলো, কিং ডানকানকে হত্যা করে ফেলো, এই আর কি। এই ক্লাসটাতে গুরু মানে কি যে বলে, যারা ওই বিসিএস দিবে তাদের ইন্টারেস্টটাই বেশি থাকে আসলে, কারণ অন্য পরীক্ষায় তো এটার গুরু মানে বেশি একটা ইয়ে আসে না বিসিএস ছাড়া। ওকে, এরপরে দেখো, ইউর ফেস ইজ এ বুক হোয়ার ম্যান মে রিড স্ট্রেঞ্জ ম্যাটার্স। তোমার চেহারা একটা বইয়ের মতো, যেখানে মানুষ সন্দেহজনক কিছু খুঁজে পাবে, ঠিক আছে। এটা আর একটা গুরুত্বপূর্ণ উক্তি, লুক লাইক এ ইনোসেন্ট ফ্লাওয়ার। দেখো এটা গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ। এটা লুক লাইক এ অ্যান ইনোসেন্ট ফ্লাওয়ার, লুক লাইক অ্যান ইনোসেন্ট ফ্লাওয়ার বাট বি দ্য সার্পেন্ট আন্ডার ইট। মানে সর্প হয়ে দংশন করো, উঝা হয়ে ঝাড়ো। ওই যে বলে না যে কি করে গোড়ায় কেটে আগায় পানি দেয়, গোড়ায় কেটে আগায় পানি দেওয়াটাকে বলা হয় হচ্ছে লুক লাইক অ্যান ইনোসেন্ট ফ্লাওয়ার বাট বি সার্পেন্ট আন্ডার ইট। সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। এই কথাটা ম্যাকবেথকে তার বউ বলেছে। মানে তুমি রাজাকে দেখাও যে তুমি খুবই অনুগত জেনারেল, তুমি যেমনটা, ওই যে বিশ্বাসকে পুঁজি করে, বিশ্বাসঘাতকতা করা, এটা খুবই খুবই কষ্টের। এটাই কিন্তু হয়, এটাই হয়। আমি যাকে সবচেয়ে বেশি বিশ্বস্ত মনে করি, এই জন্য নিজেকে ছাড়া একেবারেই সন্দেহের ঊর্ধ্বে, কারোর প্রতি সন্দেহ করব না, কিন্তু কাউকে এত বিশ্বাস করব না যে সব সময়ের জন্য যে আমি তাকে কখনো অবিশ্বাসী করতে পারি না। সবার ব্যাপারে সবটুকু সতর্কতা, কিছুটা সতর্কতা অবলম্বন করা দরকার, এই হচ্ছে বিষয়। তো লেডি ম্যাকবেথ ওই সুযোগটাই তার হাজবেন্ডকে নিতে বলেছেন, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে
অথেলো নাটকের কেন্দ্রীয় চরিত্র অথেলো। আমরা অথেলো তো চলে গেছি, তাহলে আমরা বললাম হ্যামলেট, এখন অথেলো, মাঝখানে ছিল ম্যাকবেথ। তাহলে হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো, এই নাটকটার মানে কাহিনীটা আরো মানে ট্র্যাজিক। অথেলো হচ্ছে একজন মরক্কোর অধিবাসী, মরক্কোর অধিবাসী একজন সেনাবাহিনীর লোক হচ্ছে মিস্টার অথেলো। সে একজন মরিশ জেনারেল, মানে মরক্কোর জেনারেল, মুসলিম অধিবাসী ছিল। এই ব্যক্তিটাকে দেখতে ভালো লাগতো না, সুন্দর লাগতো না, কিন্তু এই ব্যক্তিটা ছিল সৎ, ব্যক্তিটা ছিল সাহসী। এই ব্যক্তিটা যখন নায়িকার বাপের কাছে তার বীরত্বের, যুদ্ধের বীরত্বের কথা আলোচনা করত, তখন দরজার উপাস থেকে নায়িকা এই কথাগুলো, গল্পগুলো শুনতো, শুনতে শুনতে তাকে ভালোবেসে ফেলে। কিন্তু রাজা তো একটা জেনারেলের সাথে তার মেয়েকে বিয়ে নাও দিতে পারে, কিন্তু নায়িকা তার পিছন থেকে, এই মানে দরজার আড়াল থেকে ওই বাবার সাথে ওই জেনারেল কি ধরনের আলাপ করছে সেই কথা শুনতে শুনতে তাকে ভালোবেসে ফেলে। যখন এই নায়ক এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, ধরেন যে পোস্টেড হয়ে যুদ্ধের কারণে বা অন্য কোনো কারণে, তখন ওই মেয়ে বলে কি আমিও তোমার সাথে চলে যাব, কিন্তু সে বলে যে তোমার বাবাকে ছাড়া তো আমি নিব না, তোমার বাবার অনুমতি লাগবে, কিন্তু বাবা কোনোভাবে অনুমতি দিবে না, ঠিক সিনেমার মতো। তো শেষ পর্যন্ত মেয়ে বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেই চলে যায়। কোথায়? অথেলোর সাথে। তখন বাবা খুব কষ্ট পেয়েছিল, অথেলোকে দোষ দেয় নাই, মেয়েকেই দোষ দিছে, কিন্তু অথেলোকে বলে দিছিল যে মেয়ে তার প্রিয় বাবার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে সে তোমার সাথেও বিশ্বাসঘাতকতা করতে পারে। তো এই কথাটা অথেলো তখন পাত্তা দেয় নাই, কিন্তু শেষ পর্যন্ত ঘটছে কি, অথেলোর এই উত্থানকে মেনে নিতে পারে নাই আরেকটা চরিত্র, আরেকটা ভিলেন চরিত্র, গুন্ডা চরিত্র আছে বাংলা সিনেমার। ওই চরিত্রের নাম হচ্ছে ইয়েগো। ওই চরিত্রের নাম হচ্ছে ইয়েগো। চরিত্রটা কোথায়? এই যে ইয়েগো, ইয়েগো একটা চরিত্র আছে। এই ভিলেন, বানান ঠিক করে নিতে হবে, ওই ইয়েগো, এই ভিলেনটা কি করছে, এই ভিলেনটা বলছে কি যে এই কেসিওর সাথে, এই কেসিও হচ্ছে অথেলোর অ্যাসিস্ট্যান্ট, বলছে তোমার অ্যাসিস্ট্যান্টের সাথে তোমার বউ প্রেম করে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে হ্যান্ডকারচিফ। অথেলো তার বউ ডেসডিমোনাকে, অথেলো তার বউ ডেসডিমোনাকে, এই যে ডেসডিমোনা, তার বউ ডেসডিমোনাকে একটা কি দিয়েছিল? রুমাল, হ্যান্ডকারচিফ, ঠিক আছে, রুমাল উপহার দিয়েছিল ভালোবাসার টোকেন অফ লাভ হিসেবে। এই রুমালটা কিভাবে জানি ঘরের বাইরে পড়ে গেছে ডেসডিমোনার। ওই রুমালটা ইয়েগের বউ নিয়ে তার কাছে দিছে, ইয়েগো পাইছে, এটা পাইয়াই দৌড়ে নিয়ে ওথেলেরও বলতেছে দেখছো দেখছো এই রুমাল এখন আমার হাতে, এই রুমালটা আমি কেসিওর তোমার অ্যাসিস্ট্যান্টের ঘরের পাশে পাইছি, এটা মনে হয় তোমার বউ কেসিওরে দিছে, তার সাথে এখন তার নতুন পরকীয়া চলতেছে। এখন এই কথা শোনার পর ওথেলো খুব চিত্তে গেছে যে আমি তোমার এত ভালোবাসি, তুমি আমাকে এত ভালোবাসো, অথচ তুমি এখন পরকীয়া লিপ্ত হইলা। শেষ পর্যন্ত তার মাথায় ঢুকে কি, ওই যে তার বাপ তো বলে দিছিল, তার বাপ তো বলে দিছিল যে যে তার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে তাহলে সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। তখন এই কথা মাথায় আসছে তার, আসার পর সে দৌড়াইয়া গিয়া কোনো চিন্তা ভাবনা ছাড়াই ডেসডিমোনাকে হত্যা করে ফেলে। এত প্রিয় তোমার স্ত্রী, পিছন দিয়ে দৌড়াইয়া ইয়োগোর বউ, সে দৌড়াইয়া যায়, গিয়ে সময় পায় না, গিয়ে দেখে অলরেডি মেরে ফেলছে, কারণ এটা তো ইয়োগোর বউ খুঁজে পাইছিল রুমালটা। সে তার হাজবেন্ডের কাছে এটা বলাতে ওই হাজবেন্ড হচ্ছে ভিলেন গুন্ডা, সে যে এই কামটা ঘটাইছে, যে কেসিওর সাথে ডেসডেমোনার প্রেম। তখন ওই ইয়েগোর বউ গিয়ে ভুলটা ভাঙাই দিছে, হায় হায় আপনি মেরে ফেললেন, এই রুমাল তো আমি পাইছি, এটা তো ওনার দোষ না, উনি তো এটা কেসিওকে দেয় নাই, এটা মিথ্যা, এটা আমার হাজবেন্ড বানায় বলছে। তখন
এই কথা জানার পরে অথেলো তো দেখলো কি সে আসলে কোনো চিন্তা ভাবনা ছাড়াই তার বউকে মেরে ফেলছে। তো এত প্রিয় তোমার স্ত্রীকে সে মেরে ফেললো, এই কষ্টে সে নিজেকে নিজে হত্যা করে ফেলে। কি ট্র্যাজেডি এটা! এটাকে বলা হয় ডোমেস্টিক ট্র্যাজেডি। হাজব্যান্ড ওয়াইফকে কিংবা ওয়াইফ যখন হাজব্যান্ডকে মেরে ফেলে তখন সেটাকে বলা হয় ডোমেস্টিক ট্র্যাজেডি। মনে রাখেন ভালো করে, ডোমেস্টিক ট্র্যাজেডি লেখা আছে, ডোমেস্টিক ট্র্যাজেডি বলা হয় এটাকে। তাহলে আমরা অথেলো সম্পর্কে জানলাম। এবার লাস্ট হচ্ছে এখানে কিং লেয়ার। কিং লেয়ার সম্পর্কে জেনে আমরা ক্লোজ করব, কারণ আমরা ক্লাসটা আজকে লম্বা করতে পারছি না। তো কিং লেয়ার হচ্ছে আরেকটা ঘটনা, কষ্টের ঘটনা। রাজা ছিল কিং লেয়ার। এই ব্যক্তিটা ছিল একটু আত্ম অহমিকা সম্পন্ন বয়স্ক একজন রাজা। এই ব্যক্তির 3টা মেয়ে ছিল। একটা মেয়ের নাম হচ্ছে গনিরিল, এই মেয়েটা হচ্ছে সুবিধাভোগী এবং বিশ্বাসঘাতক। দ্বিতীয় মেয়েটার নাম ছিল হচ্ছে রিগান, এই মেয়েটাও হচ্ছে সুবিধাভোগী এবং বিশ্বাসঘাতক। তৃতীয় মেয়ের নাম হচ্ছে কর্ডেলিয়া। এই কর্ডেলিয়া আসলেই কর্ডিয়াল, কর্ডেলিয়া নামটার সাথে কর্ডিয়ালিটির মিল আছে। সে হচ্ছে কর্ডেলিয়া এবং হচ্ছে একটা ভালো মেয়ে। এই মেয়েটা হচ্ছে লয়াল এবং বিশ্বস্ত, এই মেয়েটা সুবিধা বঞ্চিত। কিন্তু কিং লেয়ার হচ্ছে একটা অ্যারোগ্যান্ট, ওই যে লেখা আছে অ্যারোগ্যান্ট কিং, যার 3টা মেয়ে আছে। অ্যারোগ্যান্ট বলতে কেন? এই ব্যক্তি বুড়া হয়ে গেছে, সে তার রাজত্বকে এখন আর কন্ট্রোল করতে পারে না। এখন এই ব্যক্তি কি করছে? এই ব্যক্তি এখন বলছে যে আমি তো রাজত্বকে আর ধরে রাখতে পারছি না, এক কাজ করো মা, তোমরা এই রাজত্বটা তোমাদের মধ্যে ভাগ করে দেবো, কিন্তু আমি এমনি ভাগ করব না, তোমরা যারা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো আমি তাদেরকে বেশি বেশি দেবো, ভালোবাসার উপর ডিপেন্ড করে। তো বড় মেয়েকে, এগুলো তো লোভী, তো বড় মেয়েকে জিজ্ঞেস করছে তুমি আমাকে কেমন ভালোবাসো, কেমন ভালোবাসে গনেরিল? তো গনেরিল বলতেছে বাবা আমি তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, মানে যা সা বলা যায় আর কি। ঠিক আছে। এরপর এরপর জিজ্ঞেস করলো হচ্ছে, সে খুব খুশি হয়েছে, কারণ ওই যে আত্মহমিকা অ্যারোগেন্ট কিং। দ্বিতীয় মেয়েকে আনছে, দ্বিতীয় মেয়ের নাম হচ্ছে রিগান। রিগানকে এনে বললো মা তুমি আমাকে কেমন ভালোবাসো? বাবা আমি তো গনেরিল থেকে তোমাকে কম ভালোবাসি না, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আই ক্যান নট এক্সপ্রেস ইট ইন ওয়ার্ডস, আমি বলে বুঝাতে পারবো না বাবা আমি তোমাকে কত ভালোবাসি। আসলে তাদের অন্তর আর বাহির দুইটার মধ্যে ছিল বিশাল বিশাল বিস্তর ফারাক। এখন কর্ডেলিয়াকে জিজ্ঞেস করছে মা তুমি আমাকে কেমন ভালোবাসো? তো বাকি দুটা তো খুব ভালোবাসি, বাবাও খুব খুশি হয়েছে। ওই যে অ্যারোগেন্ট যারা, আত্মহমিকায় যারা ভোগে, তারা মানুষের কাছ থেকে প্রশংসা শুনতে চায়, প্রশংসা শুনলে ভাল লাগে তাদের। তো সেই ব্যক্তি হচ্ছে এরকম। তো তৃতীয় মেয়েটা ছিল হচ্ছে একেবারেই সোজা সাপটা, মানে চাটুকারিতা তার মধ্যে নাই। এই মেয়েটাকে যখন জিজ্ঞেস করলো যে বাবা তুমি আমাকে কেমন কেমন ভালোবাসো, কেমন ভালোবাসো, তখন বলছে যে বাবা আমি আমার মনের কথাটা শব্দ দিয়ে প্রকাশ করতে পারবো না, আমি আমার যতটুকু তোমাকে বাবা হিসাবে ভালোবাসার আমি ততটুকুই ভালোবাসি, আমি যতটুকু ভালোবাসা যায় বাবাকে আমি ঠিক ততটুকুই ভালোবাসি, আমি বেশিও না আমি কমও না। এখন এটাতে তো খুব বেশি তেলামি নাই, এটার মধ্যে তো ওয়েলিং নাই, অর্থাৎ বাপের এই অহংকারী বাপের চরকার মধ্যে যে তেল পড়ছে এই তেল তো এখন শুকায় যাচ্ছে। এই কর্ডেলিয়াকে সে বলল যে না তোমাকে আমি আসলে কিছু দিব না, কারণ তুমি আমাকে ওই পরিমাণ ভালোবাসতে পারো নাই। কি হয়ে গেল শেষ পর্যন্ত? ওই দুইটাকে 50-50 দিয়ে কর্ডেলিয়াকে বঞ্চিত করে দিল, কর্ডেলিয়াকে বঞ্চিত করে দিল। তো রিগান এবং গনেরিল এই দুইটার মধ্যে ভাগ করে দিছে, এই দুই স্বার্থপরের মধ্যে ভাগ করে দিয়ে এখন রাজা, তার কি রাজত্ব বলতে কিছু নাই। সে সিদ্ধান্ত নিল কি, আমার যেই পরিচারিকা আছে, আমার যেই সেবক আছে, এরা আছে প্রায় শতখানেক, তো এদেরকে নিয়ে আমি গনেরিলের বাসায় থাকবো কয়েক মাস, ঠিক ওই পরিমাণ আবার রিগানের বাসায় থাকবো। তো এরাও খুব খুশি যে হ্যাঁ বাবা ঠিক আছে কোনো সমস্যা নাই, রাজত্ব তো এখন 50-50 করে দিছো, ঠিক আছে আমার বাসায় থাকবো ওর বাসায় থাকবা, কোনো সমস্যা নেই। ওমা কিছুদিন থাকার পরে বড়টাই বলে বাবা তোমার এত সেবক সেবিকার কি দরকার, কমাও কিছু। ওই যে অহংকারী তো সে, এটা শোনার পর তার মেজাজ খুব খারাপ হয়েছে। কি আমার রাজত্ব আমি ভাগ করে দিলাম, এখন আমার সেবক সেবিকা কমায় ফেলার কথা বলতেছো তুমি, আমার সেবক সেবিকাদেরকে দূর করে দিতে হবে, আমি একজন রাজা। পরে বলতেছে এদেরকে খাওয়া কি লাভ, মানে এই টাইপের কথা আর কি।
তো এই অবহেলা সে সহ্য করতে পারে নাই, সে চলে গেছে রিগানের কাছে, যাও তোমার এখানে থাকবো না, রাজত্ব তো আর কম বড় না, আমি ওই মেয়ের কাছে চলে যাব। চলে গেছে দ্বিতীয়টার কাছে, দ্বিতীয়টা একই আলাপ করছে, বলতেছে ঠিকই তো বলছে, বড়টা তো ঠিকই বলছে, বড় আপা তো ঠিকই বলছে। ব্যাস, এই কথা শোনার পর সে আরো রেগে গেছে, অহংকারী লোক, সে তখন বাহিরে চলে গেছে, কারো কাছেই থাকবে না। কিন্তু শেষ পর্যন্ত তার জায়গা হয়েছিল কর্ডেলিয়ার কাছে। তার জায়গা হয়েছিল কার কাছে? কর্ডেলিয়ার কাছে। এই ব্যক্তি তখন বুঝতে পেরেছে যে আই এম মোর সিনড এগেইনস্ট দ্যান সিনিং, আমি যতটা না পাপ করেছি তার চেয়ে বেশি ভুগছি। আই এম মোর সিনড এগেইনস্ট দ্যান সিনিং। এই ব্যক্তি দেখো কি বলছে, আই এম এ ম্যান, আমি হচ্ছে এমন এক মানুষ, মোর সিনড, বেশি ভুগছি, এগেইনস্ট দেন সিনিং, যতটা না পাপ করেছি, আমি যতটা না আমার অন্যায় হয়েছে তার চেয়ে বেশি আমার সাথে অন্যায় করা হয়েছে। তারপর সে আরো দুঃখ করছে এই বলে যে হাউ শার্পার, কতটা নাই তীক্ষ্ণ, কতটা চোখা, কষ্টের, দেন আ সার্পেন্টস টুথ, সাপের দাঁত, সর্পদন্ত এতটা কষ্ট দেয় না। ইস ইজ টু হ্যাভ আ থ্যাঙ্কলেস চাইল্ড, অকৃতজ্ঞ সন্তানের চেয়ে, অকৃতজ্ঞ সন্তান যে পরিমাণ কষ্ট দেয় তার চেয়ে সাপের দাঁতও আরো কম কষ্ট দেয়, মানে সর্পদংশন আরো সহজ। অর্থাৎ এই 3 মেয়ের মধ্যে ছোটটা ভালো ছিল, বাকি 2টা তাকে এত কষ্ট দিচ্ছে, যদিও সে বুঝে নাই, অ্যারোগেন্ট। এই কথাটা বলছিল তার মেয়ে, এই কথাটার কারণে তার খারাপ লাগছে। এই যে মাই লাভ ইজ রিচার দেন মাই টাং, মানে আমি মুখে যতটুকু বলতে পারি তার চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, আমি মুখে আপনাকে তেল মারতে পারবো না। এই কথাটাই মেয়ে বলতে চাচ্ছিল, ছোট মেয়েটা, যে আমার ভালোবাসা মুখে বোঝানো সম্ভব নয়। আপনার বড় মেয়েরা তো খুব বুঝাইছে, তারা তো খুব বেশি পরিমাণে আপনাকে অনেক কথা বলছে, ভংচং ভালোবাসা আর কি, তো এটাই। কিন্তু ওই যে অ্যারোগেন্ট, অহংকারী মানুষ কি শুনতে চায় না? তার অপছন্দের কথা শুনতে চায় না, শুধু প্রশংসা শুনতে চায়। এসব মানুষের পতন হয় খুব বাজে। তখন এই ব্যক্তি বলছিল কি নাথিং উইল কাম অফ নাথিং, কারণ ছাড়া কোনো কিছু সংগঠিত হয় না। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবা না, তুমি আমার চাটুকারিতা করতে পারো না, তোমাকে কিসের সম্পদ দিব? ঠিক আছে, নাথিং উইল কাম অফ নাথিং। তো যাই হোক, এই ছিল হচ্ছে বিষয়। ক্লাসটা রেকর্ডেড আছে, আপনারা তো এখানে ফেসবুকে পাবেনই। যদি শোনেন ভালো করে, আই থিঙ্ক ইট উইল বি ভেরি বেনিফিশিয়ারি টু ইউ। যদিও আমি আগেই বলছি যে সরি ফর মাই শর্ট কামিংস টু বি লাইভলি, আমি টায়ার্ড, যার কারণে আমি খুব লাইভলিনেস মেনটেন করতে পারিনি ক্লাসে, যতটা আগের ক্লাসগুলোতে আমার ছিল। তো কিন্তু আপনাদের ক্লাস নিতে হবে, আপনাদের সাথে একটু সময় কাটাতে হবে আপনাদের। তবে আমি আমার আমার কথাগুলো বলার চেষ্টা করেছি, আমি মনে করি যে যা বলার দরকার তাই বলেছি, যতটুকু বোঝার জন্য বলার দরকার ততটুকুই বলেছি, চেষ্টা করেছি। হয়তো বা আরও সুন্দর করে আমি বুঝাতে পারতাম। তো যাই হোক, আমি আশা করি যদি দেখেন ভালো করে, ট্র্যাজেডিগুলো সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। এখান থেকে প্রশ্ন কমন পড়ে, ভেরি ইম্পর্টেন্ট ট্র্যাজেডিজ অফ শেক্সপিয়ার, আরও আছে, আমরা সেগুলো এত সংক্ষিপ্ত শেষ করতে পারবো না। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা ইতোমধ্যে একটা পেইড কোর্স চালু আছে বিসিএস এর জন্য, 47 বিসিএস এর। তো এটার আবেদনের সময়ও বেড়েছে, আপনারা জানেন অলরেডি। তো হয়তো আবেদনের সময়ের সাথে সাথে প্রিলিমিনারি ডেটও কিছুটা পরিবর্তন হলেও হতে পারে। তো সেক্ষেত্রে হয়তো এখনও ভর্তি কার্যক্রম চালু আছে, একটা ব্যাচ মোটামুটি রোবাস্ট, হয়তো বা আরেকটা ব্যাচও স্টার্ট হতে পারে, আমি যতটুকু শুনেছি অথরিটি থেকে। তো আপনাদেরকে স্বাগতম, আপনারা সাফল্য একাডেমির সাথে থাকুন, ঠিক আছে? ভালো ভালো শিক্ষকদের সাথে ক্লাস করতে থাকেন, শিখতে থাকেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আপনাদের সফলতা আমাদের একান্ত কাম্য, এবং যে কোনো পরামর্শ আপনাদের পাশে থেকে আমরা দিচ্ছি এবং দিব ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।